আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। কবিটেক বাংলার সাথেই আছেন। ২০২৪ নিউ কারিকুলাম ৯ম শ্রেণী। হ্যাঁ, এখনো বুঝে উঠতে পারতেছ না কিভাবে পড়তে হবে। তো আমি পরীক্ষার আগ পর্যন্ত বিভিন্ন ক্লাস বিশেষ করে পদার্থবিজ্ঞান বিশেষ করে বিজ্ঞান এবং হচ্ছে গণিত এই দুটো সাবজেক্ট বেসিক শেখানোর চেষ্টা করছি। তোমরা একটু যেই পড়াগুলো দিচ্ছি এভাবে তোমরা পড়ে নাও, ইনশাআল্লাহ সিলেবাস শেষ হয়ে যাবে খুব দ্রুতই। দেখো, ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ের ১.৩ মানে ১.২ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে ১.৩ দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে পর্ব হচ্ছে ৩। হ্যাঁ, প্রথম অধ্যায়ের পর্ব ৩। একটু খেয়াল করবে। ১০ পৃষ্ঠা থেকে শুরু করেছি আজকে। যে মৌলিক বলের ধারণা। একটু খেয়াল করবে, তোমাদের ধারণা হতে পারে পৃথিবীতে অনেক ধরনের বল রয়েছে। একটি রেল ইঞ্জিন যখন যাত্রী বোঝাই রেলগাড়ি টেনে নিয়ে যায়, সেটি একটা বল। ঝড়ে যখন ঘরবাড়ি উড়ে যায় সেটা একটা বল। চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ একটা বল। ক্রিকেটাররা যখন ছক্কা মারেন তখন ব্যাট দিয়ে ক্রিকেট বলে যেটা প্রয়োগ করে সেটাও একটি বল। ক্রেন যখন কোনো ভারী মালামাল টেনে তুলে সেটাও কিন্তু একটি বল। আচ্ছা, তাহলে প্রকৃতিতে আসলে মাত্র ৪ ধরনের বল রয়েছে। সেগুলো হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, তো এই ৪টা বল সম্পর্কে আমাদের হালকা ধারণা নিতে হবে। তো আমাদের আশপাশে সবগুলো বল বিশ্লেষণ করলে ঘুরে ফিরে সবগুলো বলই আমরা কিন্তু দৈনন্দিন জীবনে পেয়ে যাই। ওকে, এখন আসো ৪ ধরনের বল। এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষণ বল। আবারও বলছি, মহাকর্ষণ বল কাকে বলে? একটা বস্তু একে অপরের সাথে, অন্য বস্তুর সাথে যেই আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্রটা ঘুরপাক খায়, কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ বল। আচ্ছা, চিরুনি দিয়ে চুল আঁচড়ে যেটা দিয়ে কাগজের টুকরাকে আকর্ষণ করে, বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ করে, যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বলে মনে করা হয়, আসলে দুটি বলই একই। আচ্ছা, তৃতীয় মৌলিক বলের নাম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গে যে নিউট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসের ভেতরে স্থিতিশীল, কিন্তু মুক্ত অবস্থায় থাকলে ১০ মিনিটের মাঝে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বিভাজিত হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বেটা তেজস্ক্রিয়তা নামে পরিচিত এবং এটি দুর্বল নিউক্লিয়ার বলের কারণে হয়ে থাকে। আর সবশেষ মৌলিক বলের নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয় বল রয়েছে তার ভেতরকার প্রোটন, নিউট্রনের নিজেদের মাঝে প্রচন্ড শক্তিশালী বল কাজ করে, সেটাকে বলা হয়েছে শক্তিশালী নিউক্লিয় বল। ওকে, মৌলিক বল সমূহের মানের তারতম্য, তার মানে কোনটা কার থেকে কত গুণ বেশি সেটা একটু পড়ে নিবে। এখান থেকে ৪টা মৌলিক বলের কে কার থেকে বড় সেটা লেখা আছে। এখন আসো মৌলিক বলসমূহ পাল্লার তারতম্য। দেখো, কোন বল যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করে তাকে বলে ওই বলের পাল্লা। মানে একটা বল, যেমন চুম্বক, তুমি দুটো চুম্বক রাখলা পাশাপাশি, অনেক দূরে রেখে দেখো আকর্ষণ করতেছে না, আস্তে আস্তে কাছে নিয়ে চলে আসলে আকর্ষণ করে। তাহলে যেই জায়গা পর্যন্ত সে আকর্ষণ করা শুরু করেছে সেই পর্যন্ত দূরত্বকে বলা হয় ওই বলের পাল্লা। তাহলে মহাকর্ষ এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্বে কাজ করতে পারে। মহাকর্ষ এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্বে কাজ করতে পারে। অন্যদিকে নিউক্লিয় বলগুলো সবসময় অল্প দূরত্বে কাজ করে। সবল নিউক্লিয় বল কাজ করে 10⁻⁻15 মিটার দূরত্বে, আর দুর্বল নিউক্লিয় বল কাজ করে 10⁻18 মিটার দূরত্বে। আচ্ছা, এটা হচ্ছে পাল্লা, এটা একবার পরে মনে রাখবা। আজকে যেটা মূল আকর্ষণ থাকবে সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র 1.4। হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্র। আমরা ইতিমধ্যে নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত ধারণা নিয়েছি। তো নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টা সূত্র খুব ভালোভাবে শিখতে হবে এবং বাস্তব প্রয়োগ দেখতে হবে। নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র আলোচনা করার সময় আমরা বল প্রয়োগ করার কথা বলেছি, কিন্তু কে কিংবা কি বল প্রয়োগ করেছে সেটা কিন্তু বলা হয় না। বাস্তব জীবনে সবসময় কোনো না কোনো বস্তুর মাধ্যমে অন্য বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়। যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেছে নিউটনের তৃতীয় সূত্র সেটা জানিয়ে দেয়। তাহলে নিউটনের তৃতীয় সূত্র আসলেই কি? সেটা হচ্ছে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। দেখছো, যে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। এটা হচ্ছে নিউটনের
তৃতীয় সূত্র, অর্থাৎ প্রত্যেক বস্তুরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আসো, প্রয়োগ করা বলটিকে অনেক সময় ক্রিয়া এবং বিপরীত দিকে ফিরে আসা বলটিকে অনেক সময় প্রতিক্রিয়া বলও বলা হয়। তার মানে তুমি যেটা বল প্রয়োগ করবে সেটা হচ্ছে ক্রিয়া বল, আর যেটা তোমার দিকে ব্যাক করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। অর্থাৎ ক্রিয়া থাকলে অবশ্যই প্রতিক্রিয়া থাকবে, আলাদাভাবে শুধু কিংবা শুধু প্রতিক্রিয়া কখনোই পাওয়া সম্ভব নাই। যেমন সবচেয়ে ভালো উদাহরণ, তুমি তোমার বন্ধু বান্ধবের হঠাৎ করে আচমকা পেছন থেকে একটা থাপ্পড় মেরে দিবা, দেখবা সে কেমন প্রতিক্রিয়া করে। সে কিন্তু হেসে উড়াই দিবে না, সে কিন্তু তোমাকে থাপ্পড় মারতে চাবে বা একটু মন খারাপ করবে বা কোন একটা প্রতিক্রিয়া দিবেই। তাহলে তুমি যে থাপ্পড় মারলা সেটা হচ্ছে ক্রিয়া, আর তোমার বন্ধু যেটা প্রয়োগ করলো, তোমার বন্ধু যেটা রিয়াক্ট করলো সেটাই কিন্তু প্রতিক্রিয়া বল। এমন প্রত্যেকটা বলেরই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল রয়েছে। ওকে, তো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ, এটা একবার রিডিং পড়ে নিবা, চেষ্টা করবা। এই যে একজন ভদ্রলোক, সে কি যেন ঠেলতেছে, টেবিল ধাক্কা দিয়ে, টেবিলও পাল্টা ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, এটা। তারপরে যে হাঁটার সময় আমরা যে হাঁটি, এটা নিউটনের তৃতীয় সূত্র না হলে, আমরা যদি প্রতিক্রিয়া বল না থাকতো আমরা কিন্তু হাঁটতে পারতাম না। হাঁটার সময় যদি তুমি একটু খেয়াল করো যে পেছনের পাটা যখন তুমি প্রেসার ক্রিয়েট করছো, অল্প প্রেসার ক্রিয়েট করলেই কিন্তু উঠে যাচ্ছে। তো এটা কি জন্য হচ্ছে? যদি তোমার পা টেনে উঠে হইতো, তুমি কিন্তু হাঁটতে পারতা না, 2 মিনিট হেঁটেই কিন্তু তুমি কাইল হয়ে যাইতা। সেই ক্ষেত্রে পেছনে তুমি যখন পেছনের সামনের পা দিয়ে দিয়ে পেছনের পা যখন বল প্রয়োগ করো, মাটিও তোমাকে ঠিক সেই বলে উল্টা দিকে বল প্রয়োগ করে, যার কারণে খুব সহজেই পাটা উঠে আসে। যদি এরকম না উঠতো, তাহলে তুমি একটু নৌকার কথা চিন্তা করো। দেখো, নৌকায় তোমার এক পা আর পেছনে এক পা। এখন মনে করো পেছনের পাটা কাদার ভিতরে পড়ছে, এখন তুমি বল প্রয়োগ করতে পারো না, কাদাও তোমাকে বিপরীত দিকে বল এতটা জোরে প্রয়োগ করতে পারে না, তুমি কি নৌকায় উঠতে পারবা না? নিচে কিন্তু পড়ে যাইবা। হ্যাঁ, তো এই যদি তৃতীয় বল না থাকতো, আমরা কিন্তু হাঁটতেও পারতাম না। আচ্ছা, এখানে একটা গাণিতিক ব্যাখ্যা দেওয়া আছে যে একটি চেয়ার সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। তোমার 50 কেজি ওজন ভর এবং তোমার বন্ধুর ভর 55 কেজি, তোমরা কি চেয়ারে উঠে দাঁড়াতে পারবে? এরকম একটা প্রশ্ন এখানে আছে। তো তোমার ওজন 50 কেজি, এটাকে নিউটন করতে হবে। নিউটন করতে হলে 9.8 দিয়ে গুণ করতে হয়, নিউটন চলে আসে। তোমার বন্ধুর ওজনটা নিউটনে করে নিবা। চেয়ারের উপরে উঠে দাঁড়ালে ওজনই ক্রিয়া হিসেবে কাজ করবে, চেয়ারকেও ঠিক সমান বল প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে। তাহলে দেখো, চেয়ারের এখানে ছিল কিন্তু সর্বোচ্চ এত প্রতিক্রিয়া বল দিতে পারে 525, আর তাহলে দেখো 525 হচ্ছে এই 490 থেকে অনেক বড়, তার মানে তুমি চেয়ারে উঠে দাঁড়াতে পারবে। আর তোমার বন্ধু যেটা আছে, সেটা বন্ধু কিন্তু 539, সেক্ষেত্রে তোমার বন্ধু চেয়ারে উঠে দাঁড়াতে পারবে না, চেয়ারে দাঁড়ালে ভেঙে পড়ে যাবে, কারণ চেয়ার প্রতিক্রিয়া বল কি দিতে পারবে না। আচ্ছা, এটা ভালো একটা বিষয়, কোন ব্যক্তি কোন চেয়ারে বসতে পারবে না পারবে সেটাও কিন্তু এখান থেকে তথ্য নেওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা আরেকটু পড়ে শেষ করব, সেটা হচ্ছে মহাকর্ষ বলটা। এখানে আমরা এর আগেও দেখেছি, মহাকর্ষ বল একবার পড়ে নিবে। তথ্য থেকে পাওয়া, এখানে নিকোলাস কোপারনিকাস, তারপর হচ্ছে টাইকো ব্রাহে, জোহানেস কেপলার, এখানে তাদের সম্পর্কে কিছু লেখা আছে, এগুলো একবার পড়ে নিবে। পড়ে নিলে বুঝতে পারবে কে কোন বিষয়ে তথ্য দিয়েছে। এখানে আছে মহাবিজ্ঞানী নিউটন। আচ্ছা, নিউটনের মহাকর্ষ সূত্র, এটা আমরা পরের ক্লাসে দেখব, এটা মোস্ট ইম্পর্টেন্ট 1.5.2। তো আজকে আমরা এই পর্যন্তই দেখলাম। পেজ নাম্বার হচ্ছে 17। হ্যাঁ, 10 থেকে 17। শিক্ষার্থীবৃন্দ, এই বিজ্ঞান যে অনুশীলনী বইটা আছে, 10 থেকে 17 পেজ সুন্দর করে তোমরা আমি যেভাবে পড়ানোর চেষ্টা করবা, ইনশাআল্লাহ কিছুটা হলেও উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি পড়ানোর সাথেই থাকবে। আল্লাহ।